হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই মৌলের পর্যাবৃত্ত ধর্মের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 9 আমরা স্টার্ট করব। তো আজকের লেকচার হচ্ছে আমরা তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আসলে তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করে স্টার্ট করছিলাম। আমরা যতটুকু পর্যন্ত আলোচনা করছিলাম এরপর থেকে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা প্রথম তিনটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। এটা হচ্ছে পরমাণুর তোমার আকার বা ব্যাসার্ধ ছিল, ধাতব ধর্ম ছিল, অধাতব ধর্ম ছিল। ওকে, এগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাশন করে আসছিলাম। আচ্ছা, তাহলে আজকে লেকচার স্টার্ট করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের ভাই মেন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো ভাই। তো আমি আশা করতেছি তোমরা আগের লেকচারটা দেখে আসছো, না আগের লেকচার না দেখলে কিন্তু আজকে অনেক কিছুই বুঝবা না। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছে আজকে আমাদের লেকচার স্টার্ট করবো একটা শর্টকাট দিয়ে। আসলে আজকে আমরা প্রথমে আমাদের লেকচারটা স্টার্ট করবো একটা শর্টকাট দিয়ে। তোমাদেরকে একটা শর্টকাট শিখাই দিই, তাহলে দেখবো তোমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, শর্টকাটটা কি? শর্টকাটটা মনে রাখবা বিধাতার পরীক্ষা। শর্টকাটটা কি ভাই? বিধাতার পরীক্ষা। আচ্ছা, এই শর্টকাটে কি বোঝায় মনে রাখবা? বি দিয়ে বোঝায় বিজারণ ক্ষমতা। বি দিয়ে কি বোঝায় ভাই? বি দিয়ে বোঝায় বিজারণ ক্ষমতা। তাহলে আমি এটাকে এই পাশে লিখি, বি দিয়ে বোঝায় বিজারণ ক্ষমতা। ওকে, আচ্ছা ধাতা যেটা আছে এটা বুঝতে পারতেছি আমরা, এটা দ্বারা বোঝাবে ধাতব ধর্ম। বিধাতা দ্বারা কি বোঝায়? ধাতব ধর্ম। ওকে, আচ্ছা প দিয়ে কি বোঝায়? পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বোঝায়। আর মানে ইক্ষা, এটা দ্বারা কি বোঝায়? খা দ্বারা কি বোঝায়? খা দ্বারা মনে রাখবা ক্ষার ধর্ম বোঝায়। খা দ্বারা কি বোঝায়? ক্ষার ধর্ম বোঝায়। তার একটা শর্টকাট মনে রাখবো আমরা, যেটার নাম হচ্ছে আমাদের বিধাতার পরীক্ষা। এখানে বি দ্বারা বোঝাচ্ছে বিজারণ ক্ষমতা, ধাতা দ্বারা যেটা বোঝাচ্ছে ধাতব ধর্ম, প দ্বারা বোঝাচ্ছে পারমাণবিক আকার, আর খা দ্বারা বোঝাচ্ছে ক্ষার ধর্ম। ভাই এটা দ্বারা কি বোঝাচ্ছেন? এটা দ্বারা বোঝায় একটা পর্যায়ে তুমি যখন বাম থেকে ডানে যাবা তখন এরা হ্রাস পায়। তাহলে এখান থেকে কি মনে রাখবা? একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে এরা হ্রাস পায়। মনে রাখবে এখানে একটি পর্যায়ের, যে কোনো একটা পর্যায়ের, একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে এরা হ্রাস পায়। বা বাম থেকে ডানে গেলে এই সকল পর্যাবৃত্ত ধর্মের হ্রাস পায়। অর্থাৎ তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে তোমার পারমাণবিক আকার হ্রাস পাবে, বিজারণ ক্ষমতা হ্রাস পাবে, ধাতব ধর্ম হ্রাস পাবে, ক্ষার ধর্ম হ্রাস পাবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো তোমাদেরকে আমরা দুটো টার্ম অলরেডি আগে লেকচারগুলোতে আলোচনা করে আসছিলাম, তো এটা নিয়ে আমরা আর এখানে বিস্তারিত আলোচনা করব না। একটা হচ্ছে ভাই তোমার জারণ ক্ষমতা, আর একটা হচ্ছে তোমার বিজারণ ক্ষমতা। আমি যদি একটু করে বলি, জারণ ক্ষমতা বলতে কি বোঝায়? যে কোনো একটা মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায় সে আরেকটা মৌলের কতটুকু জারণ ঘটাতে পারে। তাহলে চলো, কয়টা টার্ম আছে অনেক ঝামেলার, এসব বিষয়ে তোমাকে আমি আরেকবার সতর্ক করে দিই। দেখো এখানে মনে রাখবা জারণ মানে ইলেকট্রন ছাড়ন। জারণ মানে ইলেকট্রন ছাড়ন। আর আরেকটা জিনিস মনে রাখবা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। ভাই এটা দ্বারা কি বোঝায়? আগে আলোচনা করছি, তারপর একবার বলি আসো। এটা দ্বারা বোঝায় হচ্ছে তোমার জারণ বিক্রিয়া, মানে সেখানে ইলেকট্রন ছাড়বে। জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের ছাড়ন ঘটে, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেয়। অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেয়। জারণ বিক্রিয়া তাহলে কী করে? ইলেকট্রন ছেড়ে দেয়। আর বিজারণ বিক্রিয়ায় কী হয়? বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে। বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে। ওকে, আচ্ছা আশা করি আপনি এটা বুঝতে পারছি এখানে। তাহলে জারণ মানে হচ্ছে ভাই ইলেকট্রন ছাড়ন, আর বিজারণ মানে তোমার কি ভাই? ইলেকট্রন গ্রহণ। এই জিনিসটা আমরা মনে রাখবো। এরপরে আরেকটা ওয়ার্ড আমরা মনে রাখবো, যেটার নাম হচ্ছে আমাদের ভাই জাগ্রত বিদ্যান। আরেকটা ওয়ার্ডের নাম কি আমাদের ভাই? জাগ্রত বিদ্যান। ভাই এটা দ্বারা কি বোঝায়? এগুলো আমরা অনেকবার লিখছি। যা দ্বারা বোঝায় হচ্ছে তোমার জারক, গ্রত দ্বারা বোঝায় হচ্ছে গ্রহণ। তাহলে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, আর বি দ্বারা বোঝায় হচ্ছে তোমার বিজারক, আর দান দ্বারা বোঝায় তোমার এখানে ভাই ত্যাগ করা বা দান করা। ত্যাগ বা দান করা। ওকে,
তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে আসলে অ্যাকচুয়ালি জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক ইলেকট্রন ত্যাগ করে। তাহলে চলো আমি তোমাকে এখানে সামারি করে দিই। সামারি হচ্ছে তোমার এখানে দেখো জারণ বিক্রিয়া, তাহলে কী হয় ভাই, ইলেকট্রনের ছাড়ন ঘটে। এখন ইলেকট্রন কে ছাড়ে? বিজারক ছাড়ে। তার মানে জারণ বিক্রিয়ায় বিজারক উপস্থিত থাকে। আর বিজারণ বিক্রিয়ায় কী হয় বলো তো, ইলেকট্রন গ্রহণ করে। তো কে ইলেকট্রন গ্রহণ করে? জারক ইলেকট্রন গ্রহণ করে। তার মানে বিজারণ বিক্রিয়ায় জারক থাকে। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি বিজারণ বিক্রিয়াতে কে উপস্থিত থাকে? জারক উপস্থিত থাকে। আর জারণ বিক্রিয়াতে কে উপস্থিত থাকে? বিজারক উপস্থিত থাকে। এগুলো আমরা 9-10 থেকে জানি, জাস্ট আমরা আর একটু রিভাইজ করলাম। এই চ্যাপ্টারে আমরা অনেকবার পড়ছি জিনিসটা। ওকে, তাহলে দেখো এরপরে একটা টার্ম আছে, যেটা টার্মের নাম হচ্ছে তোমার ভাই জারণ ক্ষমতা। আমরা এগুলো দেখে আসছি অলরেডি। জারণ ক্ষমতা এটা একটা পর্যাবৃত্ত ধর্ম। তো কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে কি বোঝায়? কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায় সেই মৌলটা অন্য একটা মৌলকে কী পরিমাণ জারিত করতে পারে, মানে কী পরিমাণ তার মধ্যে জারণ ঘটাতে পারে। তাহলে আমরা বলতে পারি এখানে কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায়, কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে বোঝায় সে মৌলটি অন্য কোনো মৌলের কি পরিমাণ জারণ ঘটাতে পারে বা জারিত করতে পারে, কি পরিমাণ জারণ ঘটাতে পারে বা জারিত করতে পারে। ওকে, তো আমি তোমাকে পি ব্লক পড়ানোর সময় বলে আসছিলাম, তুমি যখন একটা পর্যায়ে যখন বাম থেকে যখন ডানে যাবা তখন তোমার এখানে কি হয়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং আমরা এটাও ডিসকাশন করে আসছিলাম যে কেন জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তো আমি আশা করতেছি তোমরা পি ব্লকটা তো দেখে আসছো, সো এখানে আমি আর ব্যাখ্যা করতেছি না। তাহলে আমি ডাইরেক্ট তোমাকে এখানে লিখে দিচ্ছি যে কী মনে রাখবো ভাই, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, আমি কিন্তু তখন তোমাকে ব্যাখ্যা করছিলাম যে কেন তোমার হচ্ছে ভাই বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে, কারণ এখানে কী হয়, আমি তোমাকে যদি রিভাইজ করাই যে অক্সিজেনের ইলেকট্রন দরকার কয়টা? স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য 2টা। আর তোমার ওদিকে ফ্লোরিনের কয়টা দরকার? ফ্লোরিনের দরকার কিন্তু 1টা। তখন যেটা করে ফ্লোরিন হচ্ছে যে তাড়াতাড়ি তখন একটা ওই ক্যাটায়নকে, মানে ধাতুকে ইলেকট্রন ছাড়তে বাধ্য করে। তো তোমার জিনিসটা এখানে কী হয় দেখো, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো অক্সিজেন, এর ইলেকট্রন দরকার 2টা স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য। আর ফ্লোরিন, এর স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য দরকার ইলেকট্রন দরকার 1টা। তাহলে এ হচ্ছে বেশি ক্ষুধার্ত। কেন? কারণ এর বেশি দরকার। এর তো 2টা দরকার, এ তো এমনি অভাবে আছে। আর এর একটু পাইলেই সে হচ্ছে তোমার অভাবটা ফিল আপ করে ফেলতে পারবে। তাহলে এ বেশি তোমার হচ্ছে ভাই মানে স্থিতিশীল কম থাকবে, মানে হচ্ছে চাইবে যে তাড়াতাড়ি যেন ইলেকট্রন সে পাইতে পারে। দেখো এও চাইবে, কিন্তু এর তো 2টা দরকার, তাহলে এর তো একটু বেশি দরকার, একটু সময় ওয়েট করতে হবে। কিন্তু এর কিন্তু একটাই দরকার, তাহলে এ খুব তাড়াতাড়ি চাইবে যে স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য। ফলে যেটা হবে, সে ধরো সোডিয়াম আছে তখন দেখা যাবে এই ফ্লোরিন সোডিয়াম থেকে তাড়াতাড়ি ইলেকট্রনটা নিয়ে ফেলবে। হ্যাঁ, যদি এখানে সোডিয়াম থাকে তাহলে সে এখান থেকে ইলেকট্রনটা নিবে, কিন্তু এখানে ইলেকট্রনটা একটু স্লোলি নিবে, এখানে একটু ফাস্টলি নিবে। কেন? কারণ এইখানে এই ফ্লোরিনের ইলেকট্রনের বেশি দরকার, কারণ একটা পেলেই সে হচ্ছে স্থিতিশীল অবস্থায় যেতে পারবে। আর অক্সিজেনের 2টা দরকার, তার মানে বেশ অনেকক্ষণ একটু ওয়েট করতে হবে তাকে, তাই একটু স্লোলি নিবে সে, তাই এটাকে জারিত করবে একটু স্লোলি। এটা যেহেতু তাড়াতাড়ি দরকার তাই এটাকে জারিত করবে সে একটু ফাস্টভাবে, মানে একটু বেশি পরিমাণে জারিত করে ফেলবে। ওকে, মানে ফাস্টলি জারিত করে ফেলবে। এই জন্য ফ্লোরিনের জারণ ক্ষমতা কি অক্সিজেন থেকে বেশি। তাহলে ফ্লোরিন যেহেতু ডানে অবস্থিত, তার মানে কি অক্সিজেন বামে, তাহলে বাম থেকে ডানে গেলে তোমার এখানে জারণ ক্ষমতা কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সেখানে আমরা এগুলো আমরা না বলি, আমরা ডিটেলস এগুলো আলোচনা করে আসছিলাম পি ব্লক পড়ানোর সময়। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি তাহলে যে একই পর্যায়ে, তোমার ওগুলো মুখস্থ না, মানে মনে না রাখলেও চলবে, তুমি এই লাইনটা মুখস্থ রাখো যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ওকে, ভাইটাকে কীভাবে মনে রাখবো? চলো আমি তোমাকে মনে রাখার টেকনিক শিখাই। দেখো, খেয়াল করে দেখো, আমরা এখানে পড়ছি বিজারণ পরীক্ষা। তার মানে বাম থেকে ডানে গেলে কিন্তু বিজারণ ক্ষমতা কিন্তু হ্রাস পাবে। তো বাম থেকে ডানে গেলে যদি বিজারণ ক্ষমতা হ্রাস পায়, এটার উল্টা জিনিস হচ্ছে জারণ ক্ষমতা।
তাহলে বিজারণ ক্ষমতা যদি হ্রাস পায় তাহলে জারণ ক্ষমতা কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে একটা থেকে তুমি দুইটা মনে রাখতে পারবা। তাহলে তুমি জাস্ট সিম্পল মনে রাখবা বিধাতার পরীক্ষা, তার মানে বাম থেকে ডানে গেলে তোমার হচ্ছে বিজারণ ক্ষমতা হ্রাস পায়, তার মানে তোমার জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর গ্রুপ ওয়াইজলি কী হবে? গ্রুপ ওয়াইজ উল্টা করানো হবে, অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তো জারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে জারণ ক্ষমতা হ্রাস পাবে। তাহলে আমরা বেশিরভাগ সময় দেখি পর্যায়ে যেটা হয় গ্রুপে তার উল্টাটা হয়। একটা জায়গায় ঝামেলা আছে, আমি দেখাবো তোমাকে যোজ্যতার জায়গায়, কিন্তু বাকি সব জায়গাতে যেটা হয় পর্যায়ে যদি বাড়ে তাহলে গ্রুপে হচ্ছে কমে, আর পর্যায়ে যদি কমে তাহলে গ্রুপে হচ্ছে বাড়ে। শুধুমাত্র যোজ্যতার ক্ষেত্রে ডিফারেন্স আছে, আমি দেখাবো তোমাকে। ওকে, তাহলে জারণ ক্ষমতা কী হচ্ছে এখানে ভাই? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পাইছে, তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে জারণ ক্ষমতা হ্রাস পাবে। উপর থেকে নিচে গেলে জারণ ক্ষমতা হ্রাস পাবে। জারণ ক্ষমতা হ্রাস পাবে। ওকে, আশা করি আপনার জিনিসগুলো এখানে বুঝতে পারছি ভাই। তাহলে জারণ ক্ষমতা নিয়ে আমাদের জিনিসগুলো ক্লিয়ার। তাহলে একই সাথে চলো আমরা বিজারণ ক্ষমতাটাও ক্লিয়ার করে ফেলি। তাহলে বিজারণ ক্ষমতা জিনিসটা কি? কোনো মৌলের বিজারণ ক্ষমতা বলতে আমরা কী বুঝবো? যে সে অন্য একটা মৌলের কত পরিমাণ, মানে কী পরিমাণ, মানে কত ফাস্টলিভাবে সে বিজারণ ঘটাতে পারে, বা তোমার এখানে ভাই কী পরিমাণ বিজারিত করতে পারে, সেটা হচ্ছে আমরা বিজারণ ক্ষমতা বলতে পারি। তাহলে চলো আমি একটা কাজ করি, এই জিনিসটাকে চলো আমরা কপি করে ফেলি, অথবা চলো আমরা লিখে দিই, সমস্যা নেই। আমরা এখানে লিখবো যে কোনো মৌলের বিজারণ ক্ষমতা বলতে বোঝায়, কোনো মৌলের বিজারণ ক্ষমতা বলতে বোঝায় সে মৌলটি অন্য কোনো মৌলের কি পরিমাণ বিজারণ ঘটাতে পারে, বা বিজারিত করতে পারে, এটাই হচ্ছে আমার এখানে কি বলতো ভাই? বিজারণ ক্ষমতা। ওকে, আচ্ছা, তো আমরা একটু আগে দেখে আসছি তোমার বিধাতার পরীক্ষা, তার মানে বাম থেকে ডানে গেলে কী হবে? তোমার এখানে বিজারণ ক্ষমতা হ্রাস পাবে। তাহলে মনে রাখবা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পায়। এগুলো মুখস্থ রাখার কিছু নাই, ওই যে বিধাতার পরীক্ষা মনে রাখবা জাস্ট। ওকে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পায়। বিজারণ ক্ষমতা হ্রাস পায়। ওকে, আচ্ছা, আর যদি তুমি একটা গ্রুপে যদি উপর থেকে নিচে যাও তাহলে উল্টা ঘটনা ঘটবে, তার মানে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে একই পর্যায়ের উপর হতে নিচে গেলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা চলো কিছু জিনিস সামারি করি। দেখো, আমরা চলো গ্রুপ 1-এর ক্ষেত্রে একটু দেখি কী হয়, এবং গ্রুপ 17, এই দুটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করি। বাকিগুলোকে অ্যানালাইসিস না করলেও চলবে, এই দুটাকে নিয়ে চলো আমরা একটা অ্যানালাইসিস করি। ওকে, আচ্ছা, তুমি এখানে ভালো করে লক্ষ্য করে দেখবা যে এই যে সোডিয়াম যারা আছে এরা কিন্তু তোমার হচ্ছে ভাই সহজে ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চায়। ছেড়ে দিয়ে এরা সোডিয়াম প্লাসে কনভার্ট হতে চায়। তার মানে এদের এখানে কী ঘটে? জারণ ঘটে। এদের এখানে কী ঘটে বলো তো? এই যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে এদের এখানে কী করছে ভাই? জারণ ঘটছে। তাই এই যে গ্রুপ 1-এ যারা আছে মনে রাখবা এরা শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে। গ্রুপ 1-এ যারা থাকে তারা কি বলতো? শক্তিশালী বিজারক। ওকে, আবার দেখো গ্রুপ 17-তে কী হয়? দেখো, ক্লোরিন যেটা আছে সেটা সহজে একটি ইলেকট্রনকে গ্রহণ করে ক্লোরিন মাইনাসে কনভার্ট হতে চায় তার ওই যে অষ্টক ফিল আপ হওয়ার জন্য। তাহলে তাদের গ্রুপ 8 এখানে তাহলে কী করতেছে? ইলেকট্রন গ্রহণ হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি বিজারণ প্রক্রিয়া। তাহলে মনে রাখবা এই যে বিজারণ প্রক্রিয়া কার ঘটে? আমরা জানি বিজারকের, কারণ এখানে কী ঘটে? জারকের, জাগ্রত বিদ্যান, জারক ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এরা হচ্ছে, মনে রাখবো, এরা হচ্ছে শক্তিশালী জারক। তাহলে এখান থেকে দেখো আমরা কী শিখলাম? আমরা শিখলাম হচ্ছে তোমার একটা পর্যায়ে তুমি যখন বাম থেকে ডানা যাবা তোমার তখন বিজারণ ক্ষমতা হ্রাস পাবে, জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর তুমি যদি একদম গ্রুপ 1 দেখো, গ্রুপ 1-এ যারা মৌল এরা শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে, আর গ্রুপ 17 যারা এরা হচ্ছে শক্তিশালী জারক হিসেবে কাজ করে। তাহলে চলো আমি তোমাকে এখানে পয়েন্ট আউট করে দিই।
পয়েন্ট আউট করে দিই এখানে। তাহলে মনে রাখবে এখানে গ্রুপ 1 যারা আছে এরা হচ্ছে শক্তিশালী বিজারক, এরা হচ্ছে তোমার শক্তিশালী বিজারক। আর গ্রুপ 2 যেটা আছে, সরি গ্রুপ 2 না, গ্রুপ 17 এরা হচ্ছে শক্তিশালী জারক, শক্তিশালী জারক। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এখান থেকে একটা জিনিস তুমি লক্ষ্য করতেছো কিনা, যে গ্রুপ 1-এ কিন্তু বিজারক ছিল, গ্রুপ 1-এ কিন্তু বিজারক ছিল, আর একদম একই পর্যায়ের গ্রুপ 17 থেকে যেতে যেতে সেটা জারক হয়ে গেছে। তার মানে পর্যায় সারণীতে যারা বামে থাকে তারা কিন্তু বিজারক থাকে, আস্তে আস্তে তারা কোথায় চলে যায়, বিজারক থেকে আস্তে আস্তে যখন যত তুমি ডানে যাবা, বাম থেকে ডানে, আস্তে আস্তে এখানে জারকে কনভার্ট হতে থাকে বাম থেকে ডানে গেলে। ওকে, তার মানে যারা পর্যায় সারণীর বামে আছে এরা হচ্ছে তোমার বিজারকগুলো নর্মালি কোথায় থাকে, পর্যায় সারণীর বামে থাকে। আর জারকগুলো নর্মালি কোথায় থাকে ভাই, পর্যায় সারণীর ডানে থাকে। ওকে, আশা করি জিনিসগুলো আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে আমরা এই যে জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করে ফেলছি। তাহলে এগুলো ছিল আমাদের দুইটা তোমার পর্যাবৃত্ত ধর্ম। তাহলে চলো আমরা নেক্সট পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করি। আমাদের নেক্সট পর্যাবৃত্ত ধর্মের নাম হচ্ছে তোমার যোজ্যতা। যোজ্যতা নিয়ে অনেকের একটু কনফিউশন আছে, আমি চলো জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে থাকি। বেসিক্যালি যোজ্যতা বলতে কী বোঝায়, যোজ্যতা বলতে বোঝায় কোনো একটা মৌলের অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের যোজ্যতা বলে। অর্থাৎ আমি বলতে পারি কোনো একটি মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। কোনো একটা মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা কি বলি ভাই, যোজ্যতা বলে থাকি। ওকে, এখানে একটা জিনিস বুঝো, তুমি একটা পর্যায়ের তুমি যখন বাম থেকে যখন ডানে যাবা তখন দেখবে যে যোজ্যতা আস্তে আস্তে বাড়তে থাকে প্রথমে, এরপর দেখবা আস্তে আস্তে কী হতে থাকে, হ্রাস পেতে থাকে। ওকে, তাহলে আমি এখানে তোমাকে নোট ডাউন করে দিই, পরে আমি তোমাকে এক্সাম্পল সহ বোঝাচ্ছি। মনে রাখবা, একটি পর্যায়ের বাম হতে ডানে গেলে বাম হতে ডানে গেলে তোমার প্রথমে বাম থেকে ডানে গেলে যোজ্যতা প্রথমে বৃদ্ধি পায়, যোজ্যতা বৃদ্ধি পেতে থাকে, এবং পরবর্তীতে ক্রমান্বয়ে যোজ্যতা হ্রাস পেতে থাকে, যোজ্যতা হ্রাস পেতে থাকে। ভাই কীরকম এক্সাম্পল দিয়ে বুঝান, তাহলে আমি তোমাকে বুঝাই। একটা পর্যায়কে নিয়ে চলো আমরা এখানে, কেমন, ধরো আমরা একটা পর্যায়কে নিচ্ছি, তোমার এখানে ধরো সোডিয়াম, তারপরে তোমার হচ্ছে আমরা নিচ্ছি এখানে ম্যাগনেসিয়াম, তারপর আমরা নিচ্ছি অ্যালুমিনিয়াম, এবং আমরা নিচ্ছি অক্সিজেন, এবং আমরা নিচ্ছি ফ্লোরিন। ওকে, আচ্ছা, তো এখানে আরেকটা হচ্ছে তোমার এখানে ধরো আমরা নিতে পারি এখানে তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন। ওকে, আমরা এখানে নিলাম এটাকে। আচ্ছা, তাহলে এখানে কাহিনী কী হবে দেখো, এখানে ফার্স্টে সোডিয়ামের কী হয় বলো তো, সোডিয়ামের যোজ্যতা হয় তোমার এখানে 1। আমরা সবাই জানি, আমি যদি এখানে একটু করে করে দিই, ডিজাইন করি, আসো আমরা কি যোজ্যতা, কাম করি, দাঁড়াও এটাকে এই পাশে আনি, এটাকে একটু আমরা এই পাশে নিয়ে যাই, আসো যোজ্যতা, আমি সবার যোজ্যতা এখন এখানে লিখবো। ওকে, ক্রমান্বয়ে দেখো, আচ্ছা, সোডিয়ামের যোজ্যতা হয় তোমার কত, 1, ম্যাগনেসিয়াম যেটা আছে এটা যোজ্যতা হয় 2, অ্যালুমিনিয়াম যেটা আছে এটা যোজ্যতা হয় তোমার এখানে 3। আস্তে আস্তে তুমি ডানে যাচ্ছ, এখানে কোথায় যাচ্ছ, ডানে যাচ্ছ, এটার হয় তোমার হচ্ছে 2, এটার হয় তোমার হচ্ছে 1, এটার হয় তোমার হচ্ছে আবার 0, কারণ এরা কারোর সাথে যুক্ত হয় না। ওকে, নিষ্ক্রিয় গ্যাস আমরা সবাই জানি, আমরা আগেই পড়ে আসছিলাম, নিষ্ক্রিয় গ্যাসের যোজনীগত হয়, যোজনী বা যোজ্যতা হয় 0, কারণ এটা কারোর সাথে যুক্ত হয় না। ওকে, তাহলে দেখো এখানে ফার্স্টে কী হচ্ছে বলো তো ভাই,
গ্রাজুয়ালি কিন্তু বাড়তেছিল ফার্স্টে একই পর্যায়ে তুমি যখন বাম থেকে ডানে যাচ্ছ, একটা পর্যায়ে যখন বাম থেকে ডানে যাচ্ছ প্রথমে কিন্তু যত বৃদ্ধি পাচ্ছিল এবং পরবর্তীতে কিন্তু হ্রাস পেতে থাকতেছে। এবং কাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে দেখো তো, বেসিক্যালি এরা কিন্তু সবাই ধাতু, আর এরা কিন্তু তোমার হচ্ছে অধাতু। তাহলে কাহিনী যেটা হবে আসলে অ্যাকচুয়ালি যখন বৃদ্ধি পেতে থাকে, কার ক্ষেত্রে বৃদ্ধি পেতে থাকে? ধাতুদের ক্ষেত্রে। আর কার ক্ষেত্রে হ্রাস পেতে থাকে? অধাতুর ক্ষেত্রে। ওকে, এই জিনিসটা তাহলে আমরা একটু মনে রাখবো। তাহলে চলো আমি এটাকে একটু করে নিচে নামাই দিয়ে আসো। তাহলে কার ক্ষেত্রে হ্রাস পেতে থাকে ভাই? মনে রাখবো অধাতুর ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলো ইন্টারেস্টিং, আশা করি আমরা এখানে বুঝতে পারছি। তার মানে এখানে কোনো আমি ধারাবাহিক কোনো ক্রমবৃদ্ধি দেখতে পাচ্ছি না, মানে এটা ধারাবাহিকভাবে বাড়তেছে না। ওকে, এটা একটু মনে রাখিও যে এখানে কোনো সিস্টেম নাই যে তুমি দেখো পারমাণবিক আকারের ক্ষেত্রে কী হয় যে বাম থেকে ডানে গেছো তাহলে তোমার হচ্ছে যে জিনিসটা কমতেছে, বা উপর থেকে নিচে নামছো তাহলে জিনিসটা বাড়তেছে। মানে একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু এখানে কোনো ধারাবাহিকতা নাই। ওকে, আচ্ছা, এবার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট আসতেছে, সেটা হচ্ছে যে নর্মালি কী হয় যে পর্যায়ে যা হয় গ্রুপে তার উল্টাটা হয়, কিন্তু এখানে পুরোপুরি ডিফারেন্ট জিনিস। যোজ্যতার ক্ষেত্রে তুমি যদি একই গ্রুপের যদি উপর থেকে নিচে নামো তাহলে যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। খুবই ক্রুশাল একটা পয়েন্ট ভাই। একই গ্রুপের, এইটাতে সবাই ভুল করে ফেলে, একই গ্রুপের উপর হতে নিচে নামলে, একই গ্রুপের উপর হতে নিচে নামলে যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। উপর হতে নিচে নামলে যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। যোজ্যতার কোনো কি হয় না? পরিবর্তন হয় না। ভাই এক্সাম্পল দেন, বুঝতেছি না, চলো দেখাচ্ছি। দেখো এখানে আমি যদি তোমাকে বলি একটা গ্রুপে কারা কারা আছে, ধরো তুমি হচ্ছে সোডিয়ামকে নাও, ধরো তুমি এখানে পটাশিয়ামকে নাও, তারপরে তুমি এখানে ধরো সিজিয়ামকে নাও, তারপরে ধরো তুমি ফ্রেন্সিয়ামকে নাও। এরা একটা গ্রুপের সবাই মানে একই গ্রুপের মধ্যে আছে তারা, রাইট? গ্রুপ 1 আছে সবাই। এর যোজনীয় 1, এর যোজনীয় 1, এর যোজনীয় 1 এবং এর যোজনীয় 1। অর্থাৎ তুমি যখন একটা গ্রুপের যখন উপর থেকে নিচে নামতেছো যোজ্যতার কোনো পরিবর্তন হয় না। এটা খুবই ভালো করে মাথায় রাখবা। এখানে আমরা লিখতে পারি যে এখানে দেখা যায় যে একই গ্রুপের সকল মেম্বার বা সকল মৌলের যোজনী একই হয়। অর্থাৎ তুমি যখন উপর থেকে নিচে যাবা তখন তোমার যোজনী বাড়বেও না কমবেও না। কিন্তু কাহিনী কী হয় দেখো তো, তুমি যখন বাম থেকে ডানে যাবা প্রথমে কিন্তু তোমার যোজনী বাড়তেছিল, পরে কিন্তু তোমার যোজনী আস্তে আস্তে কমতে থাকতেছে। এটাই হচ্ছে তোমার যোজ্যতা নিয়ে আলোচনা। আশা করি আমরা যোজ্যতা নিয়ে জিনিসগুলো বুঝতে পারছি। তাহলে চলো আমরা এখন আলোচনা করবো তোমার হচ্ছে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি নিয়ে, যেটাকে আমরা বলি আয়নাইজেশন পোটেনশিয়াল। ওকে, তাহলে আলোচনা করি আমরা আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি নিয়ে। আয়নীকরণ বিভব বা এটাকে আমরা আয়নীকরণ শক্তিও বলি। এবং এটার ইংলিশ নাম হচ্ছে তোমার আয়োনাইজেশন পটেনশিয়াল। ওকে, এটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ডিসকাশন আছে ভাই। আসো আমরা আস্তে আস্তে আলোচনা করি। আসো প্রথমে আমাদের 9-10 থেকেই কিন্তু আমাদের আয়নীকরণ শক্তি নিয়ে একটু করে আইডিয়া আছে। আমি যদি তোমাকে একদম সোজা বাংলায় বলি জিনিসটা কীরকম, সোজা বাংলায় জিনিসটা হচ্ছে তুমি যদি একটা মৌলকে নাও, ওই মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রনকে আসলে বের করার জন্য যে পরিমাণ এনার্জি তোমাকে প্রয়োগ করা লাগবে সেই এনার্জিটাকে আমরা কী বলি ভাই? আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। আমি যদি সোজা বাংলায় বলি তাহলে সোজা বাংলায় আয়নীকরণ বিভব জিনিসটা কি? কোনো একটা মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রনকে বের করে নেওয়ার জন্য তোমার যে শক্তি দরকার তাকে আমরা কি বলি ভাই? তাকে আমরা বলি আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। ওকে, এবার আসলে আমরা বইয়ের ভাষায় ডেফিনেশনটা দিই এবং বইয়ের ভাষায় আমরা তাহলে আলোচনা করার চেষ্টা করি। বইয়ের ভাষায় ডেফিনেশনটা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে
গ্যাসীয় বিচ্ছিন্ন, একে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে, একে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি বলে। ভাই কিছুই বুঝি নাই, আমি তো তোমাকে এখানে বুঝাই নাই, বুঝবা দাঁড়াও। আয়নীকরণ শক্তি বলে। দুনিয়ার যে জিনিস এগুলো ভাই, কোনো কঠিন জিনিসই না। চলো আমি তোমাকে বুঝে আসো। এটা বলতেছে কি, গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে। ভাই একটি ইলেকট্রনকে সরাই ফেললে একটা ধনাত্মক আয়নে কনভার্ট হবে, রাইট? তো পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আসলে সেই মোলের আয়নীকরণ শক্তি বলে। এখন দেখো, এটা দ্বারা এক্সাম্পল দিয়ে যদি আমি বুঝাতে চাই, এক্সাম্পল দিয়ে, ধরো তুমি গ্যাসীয় 1 মোল একটা সোডিয়ামকে নিছো, ধরো তুমি এখানে সোডিয়ামকে নিছো, গ্যাসীয় 1 মোল নিতে হবে, কেমন? এখান থেকে তুমি একটি ইলেকট্রনকে সরাই ফেলছো, এখান থেকে কী করছো, একটি ইলেকট্রনকে তুমি বের করে ফেলছো। তো 1 মোল ইলেকট্রনকে তুমি যদি বের করে ফেলো তাহলে এটা 1 মোল ধনাত্মক আয়নে কনভার্ট হবে। জিনিসটা বুঝো, তুমি এখানে 1 মোল গ্যাসীয় পরমাণু নিছো, 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রনকে সরাই ফেলছো, তাহলে একটি ইলেকট্রন সরাই ফেললে এটা 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে কনভার্ট হবে, রাইট? এখান থেকে একটি ইলেকট্রনকে যদি নিয়ে ফেলো, এ প্লাস দ্বারা কি বোঝায়, একটি ইলেকট্রনের অভাব বোঝায়। তার মানে এইটা থেকে সোডিয়াম থেকে তুমি একটি ইলেকট্রনকে নিয়ে ফেলছো, বের করে ফেলতে তুমি এখানে সোডিয়াম আয়ন মানে 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে কনভার্ট করছো। এখন ইলেকট্রন তার আপনি বের হবে না, সেটা তার কক্ষপথে ঘুরতেছিল, তুমি এটাকে সরাই নিয়ে আসছো, তাহলে তোমার এখানে এনার্জি প্রয়োগ করতে হয়েছে না? তো যেই এনার্জিটা তোমার প্রয়োগ করতে হবে সেই এনার্জিটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। ওকে, এখন আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী হয়? এই যে ডেল্টা এইচ মানে এই যে তুমি বিক্রিয়াটা ঘটাইছো, এই যে বিক্রিয়াটা তুমি এখানে ঘটাইছো, মানে সোডিয়াম থেকে তুমি একটা ইলেকট্রনকে বের করে ফেলছো, এখানে বিক্রিয়াতে তাপ কতটুকু চেঞ্জ হবে, এটা কি প্রথম কথা আগে, এটা কি তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? চলো এটা নিয়ে আমরা ডিসকাশন করি। আমি চলো তাপ উৎপাদী তাপহারী নিয়ে তোমাকে একটু করে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরো এখানে একটা সিস্টেম আছে, এখন সিস্টেমটা কী হইতে পারে? সিস্টেমটা হইতে পারে তোমার হচ্ছে, ধরো যে কোনো একটা সিলিন্ডার আছে বা যে কোনো কিছু একটা আছে, ধরো এটা একটা সিস্টেম, কেমন? মনে রাখবা, সিস্টেম যদি নিজে যদি হিট প্রডিউস করে বা নিজে যদি কাজ করে, যদি সিস্টেম যদি কী করে, নিজে কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে তবে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ তাপ উৎপাদী, আর অন্যদিকে যদি সিস্টেমের উপর কাজ করা হয়, আর যদি সিস্টেম নিজে কাজ করে তাহলে কিন্তু তাপ উৎপন্ন করবে এবং সেটা তাপ উৎপাদী হবে। কিন্তু যদি সিস্টেমের উপরে কাজ করা হয়, যদি সিস্টেমের উপরে মাতব্বরি করা হয় বা সিস্টেমের উপরে কাজ করা হয়, তাহলে দেখো, যদি সিস্টেমের উপর কাজ করা হয় বা সিস্টেমের উপর যদি মাতব্বরি করা হয়, তাইলে সেটা হবে তোমার হচ্ছে কী বলো, তাপহারী। তাহলে সিস্টেমের উপর বহিস্থ হতে মানে বাইরে হতে, আমরা সোজা বাংলা লিখি, বাহির হতে যদি সিস্টেমের উপর কাজ করা হয়, যদি সিস্টেমের উপর কাজ করা হয় তবে তাপশক্তি খরচ হবে, অর্থাৎ তাপহারী হবে, তাহলে জিনিসটা বুঝো, যদি তোমার সিস্টেম নিজে কাজ করে, তার মানে সিস্টেম নিজে কাজ করতেছে, এটা কেউ মানে বাইরে থেকে কাজ করাচ্ছে না, তাহলে সেখানে তাপ উৎপন্ন হবে এবং তাপ উৎপাদী হবে সেটা। আর যদি বাইরে থেকে যদি সিস্টেমের উপর আমরা কাজ করি, তাহলে সেখানে আমরা নিজেরা শক্তি খরচ করতেছি না, তাহলে এখানে এই বিক্রিয়াটা কী হবে, তাপহারী হবে। এখন দেখো, তুমি সোডিয়ামকে সিস্টেম হিসেবে চিন্তা করো, সোডিয়াম থেকে তুমি ইলেকট্রনকে নিয়ে ফেলছো, সোডিয়াম কিন্তু নিজে ইলেকট্রন ছাড়ে নাই, সোডিয়াম থেকে তুমি ইলেকট্রনটাকে জোর করে নিয়ে আসছো,
তাহলে তুমি আনছো এটা, তাহলে বাইরে থেকে তুমি একটা এনার্জি দিতে হয়েছে না। তাই এইটা কী হবে, আয়নীকরণ বিভব। অলওয়েজ মনে রাখবা আয়নীকরণ শক্তি তোমার কী হয়, একটি তাপহারী প্রক্রিয়া। মনে রাখবা আয়নীকরণ বিভব একটি তাপহারী প্রক্রিয়া। মনে রাখবা কি বলতো, আয়নীকরণ বিভব একটি তাপহারী প্রক্রিয়া। ভাই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে কেন তাপহারী প্রক্রিয়া, তুমি এটা ব্যাখ্যা করে দিবা। যে তুমি বলবো যে সোডিয়াম তো নিজে নিজে ইলেকট্রন ছাড়তেছিল না, তুমি নিজে হচ্ছে আমরা বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনকে এখানে ছুটাইছি, এখানে আমরা বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করছি, তাহলে এটা একটা তাপহারী প্রক্রিয়া হবে। ওকে, আচ্ছা, এই জন্য আমরা সবাই জানি তাপহারী প্রক্রিয়াতে ডেল্টা এসটা কী হয়, পজিটিভ হয়। কেন তাপহারীতে ডেল্টা এসটা পজিটিভ হয়, এটা আমরা রাসায়নিক পরিবর্তনে ব্যাখ্যা করছি। তাপ উৎপাদিতে কেন নেগেটিভ হয়, এটা আমরা রাসায়নিক পরিবর্তনের চিত্র সহকারে ব্যাখ্যা করছি। তো তোমরা যদি কেউ পড়ে না থাকো কোনো সমস্যা নেই, তোমরা যখন রাসায়নিক পরিবর্তন পড়বা তখন তোমরা দেখবা যে ডেল্টা এসটা কেন পজিটিভ হয় তাপহারী ক্ষেত্রে, আর তাপ উৎপাদনের ক্ষেত্রে কেন নেগেটিভ হয়। আপাতত এদেরকে জেনে রাখো যে তাপহারী ক্ষেত্রে ডেল্টা এসটা কী হয়, পজিটিভ হয়। তার মানে যেহেতু আয়নীকরণ বিভব একটা তাপহারী প্রক্রিয়া, তো এখানে ডেল্টা এসটা হবে তোমার এখানে প্রায় 996 কিলোজুল পার মোল। এটা তোমাকে মুখস্থ রাখা লাগবে না, আমি তোমাকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। এটা দ্বারা কী বোঝায়, এটা দ্বারা বোঝায় সোডিয়াম থেকে একটি ইলেকট্রনকে সরাই আনতে, মানে বের করে ফেলতে, এক মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রনকে বের করে 1 মোল ধনাত্মক আয়নে কনভার্ট করতে এতটুকু এনার্জি তোমাকে প্রয়োগ করা লাগবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, এইবারে চলো আমরা একটু নেক্সটে যাই। আসো নেক্সট আমরা চলো একটা কোয়েশ্চেন আলোচনা করি। কোয়েশ্চেন আলোচনা করার আগে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। আগে আরেকটা জিনিস চলো এখানে আমি ব্যাখ্যা করি। দেখো, সেটা হচ্ছে যে ধরো এখানে আমি একটা 1 মোল ম্যাগনেসিয়ামকে নিলাম। ওকে, গ্যাসীয় ম্যাগনেসিয়ামকে নিলাম। তো এই গ্যাসীয় ম্যাগনেসিয়াম থেকে আমি প্রথমে একটা ইলেকট্রনকে বের করে ফেললাম, তাহলে সেটা কিসে কনভার্ট হবে, ম্যাগনেসিয়াম প্লাসে কনভার্ট হবে। কেন? কারণ এখানে ম্যাগনেসিয়াম থেকে আমি একটা ইলেকট্রনকে বের করছি, তাহলে একটা ইলেকট্রনকে কমাই ফেলছি, তাহলে এখানে একটা প্লাস সৃষ্টি হবে, একটা অভাব সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে এটা কি, একটা আমি ইলেকট্রনকে বের করে ফেলছি না, তাহলে আমি নিজে বের করছি, তাহলে এটা তাপহারী প্রক্রিয়া। তাহলে এখানে কত হবে, এটার ভ্যালু ধরো তোমার হচ্ছে ভাই প্লাস 738 কিলোজুল পার মোল। ওকে, তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম থেকে প্রথমে আমি একটা ইলেকট্রন বের করছি, ম্যাগনেসিয়াম থেকে আমি কয়টা ইলেকট্রন বের করছি, প্রথমে একটা ইলেকট্রন বের করছি। এর জন্য আমাকে যে শক্তিটা দিতে হয়েছে এটাকে আমরা বলবো প্রথম আয়নীকরণ বিভব। এটাকে আমরা কি বলবো ভাই, প্রথম আয়নীকরণ বিভব। তাহলে প্রথম আয়নীকরণ বিভব জিনিসটা কি, প্রথম আয়নীকরণ বিভব জিনিসটা হচ্ছে যে 1 মোল গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে যখন কনভার্ট করো, তখন তোমার যেই শক্তিটা তোমাকে দেওয়া লাগবে সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ বিভব। আচ্ছা ভাই, দ্বিতীয় আয়নীকরণ বিভব তাহলে জিনিসটা কি, এই যে দেখো এখানে যে ম্যাগনেসিয়াম প্লাসটা উৎপন্ন হয়েছে না, সেটা থেকে তুমি যদি আরও একটি ইলেকট্রনকে যদি নিয়ে ফেলো, তোমার এখানে তুমি যখন যদি ম্যাগনেসিয়াম 2+ তৈরি করো গ্যাসীয় অবস্থায়, তখন যে শক্তির দরকার হবে সেটাকে আমরা বলবো দ্বিতীয় আয়নীকরণ বিভব। তাই দ্বিতীয় আয়নীকরণ বিভব জিনিসটা কি, সেটা হচ্ছে ভাই 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়ন হতে একটি ইলেকট্রনকে অপসারণ করে 2 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে আমরা কি বলবো ভাই, দ্বিতীয় আয়নীকরণ বিভব বলবো। দ্বিতীয় আয়নীকরণ বিভব বলা হবে। তাহলে দেখো, প্রথম আয়নীকরণ বিভব জিনিসটা কি, প্রথম ইলেকট্রনকে বের করতে যে শক্তি দরকার, দ্বিতীয় আয়নীকরণ বিভব জিনিসটা কি, দ্বিতীয় ইলেকট্রনকে বের করার জন্য যে শক্তি দরকার। এখন এখানে দেখা যায় কি, দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানটা অনেক বেশি হয়। এক্ষেত্রে দেখা যায় এটা হয় 1450 কিলোজুল পার মোল। ওকে, তাহলে কি দেখা যায় বলো তো, দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানটা প্রথম আয়নীকরণ বিভবের প্রায় ডাবল হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এখন আমরা এটাই আলোচনা করব যে কেন দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা অনেক বেশি হয় কেন। আমি জিনিসটা বুঝাই বলি, ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে প্রথম আয়নীকরণ শক্তির মান 738 কিলোজুল পার মোলের মতো হয়েছে, আর দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান প্রায় 1450, প্রায় কত বলো তো, 1450, মানে ডাবল হয়ে গেছে। মানে এত বেশি হয়েছে কেন, হ্যাঁ একটু বাড়তে পারতো, এত বেশি হয়েছে কেন সেটা আমরা এখন ডিসকাশন করার চেষ্টা করব। তাহলে চলো আমরা এখানে একটা কোয়েশ্চন লিখে ফেলি। এখানে এই কোয়েশ্চনগুলো এডমিশনে তোমাকে সরাসরি জিজ্ঞেস করে ভাই, তাহলে এখানে আমাদের শিখাই লাগবে এটা কোয়েশ্চনটা। তাহলে কোয়েশ্চনটা হচ্ছে তোমার এখানে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি হয় কেন। মনে রাখবে এখানে আমরা আলোচনা করি যে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি হয় কেন, শক্তি অপেক্ষা বেশি হয় কেন। চলো আমি তোমাকে আগে প্রথমে বুঝাই বলি, তারপর হচ্ছে তোমাকে আমি এখানে
ব্যাখ্যা করতেছি এটা। ওকে, তো বোঝানোর জন্য আমি তোমাকে একটা ম্যাগনেসিয়ামকে আমরা এক্সাম্পল হিসেবে নিতে যাচ্ছি। ওকে, তাহলে এখানে চলো আমরা একটা ম্যাগনেসিয়ামকে চলো নিই। ধর এখানে আমি একটা শেপকে আনি এখানে। ধর কাহিনি কী হয় চলো আমরা এখানে বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে চলো এখানে ধর একটা ম্যাগনেসিয়াম আছে, একটা ম্যাগনেসিয়াম প্রথম শক্তি স্তর, এটা ম্যাগনেসিয়াম দ্বিতীয় শক্তি স্তর। ওকে, আর এরপরে ধরো এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়ামের তৃতীয় শক্তি স্তর। হ্যাঁ, ওকে ভাই, তাহলে এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম। তো এখানে হচ্ছে আমার ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস আছে এখানে। এখানে একটা ইলেকট্রন আছে আমার, আমরা জানি ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন থাকে টোটাল। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। সাপোজ ধর এখানে একটা ইলেকট্রন আছে, 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 এখানে একটা ইলেকট্রন আছে। আর ধরো তোমার এখানে একটা ইলেকট্রন আছে এবং এখানে একটা ইলেকট্রন আছে। ওকে, আমরা যদি ম্যাগনেসিয়ামের স্ট্রাকচার দেখতে চাই, ম্যাগনেসিয়ামের মধ্যে কী হয় দেখো ভাই, ম্যাগনেসিয়ামের মধ্যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ম্যাগনেসিয়ামে কয়টা প্রোটন থাকে, আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তাহলে যতটা পারমাণবিক সংখ্যা ততটা তোমার এখানে কী থাকে, প্রোটন থাকে। আর ম্যাগনেসিয়ামে প্রাথমিক অবস্থায় ইলেকট্রন থাকে কয়টা, প্রাথমিক অবস্থায় ইলেকট্রন থাকে তোমার এখানে ভাই 12টা, রাইট। তাহলে প্রাথমিক অবস্থায় ম্যাগনেসিয়ামে প্রোটন থাকে 12টা, তোমার এখানে হচ্ছে ভাই ইলেকট্রন থাকে 12টা, রাইট। এখন এখানে কাহিনী যেটা হয় দেখো, তাহলে 12টা প্রোটনের কিন্তু তোমার সবাই পজিটিভ চার্জযুক্ত, তাহলে 12টা পজিটিভ চার্জ আছে এখানে, আর 12টা ইলেকট্রন সবাই কিন্তু নেগেটিভ চার্জযুক্ত। তাহলে প্রথমে তোমার যদি যেখানে যেটা হয় যে 12টা প্রোটন তাহলে 12টা ইলেকট্রনকে টেনে ধরে রাখে, কারণ আমরা সবাই কি জানি পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করে টেনে ধরে রাখে। তাহলে যেহেতু এদের মধ্যে একটা আকর্ষণ বিদ্যমান আছে, মানে এই 12টা ইলেকট্রনকে 12টা প্রোটন যেহেতু টেনে ধরে রাখছে, তাহলে যেহেতু এদের মধ্যে একটা আকর্ষণ বিদ্যমান আছে, তাহলে এখানে যেটা হবে একটা ইলেকট্রনকে যদি আমি ছুটাই ফেলতে চাই তাহলে আমাকে কিছুটা কাজ করা লাগবে। ওকে, তাহলে আমার এখানে যেটা করা লাগবে, যদি আমি প্রথম ইলেকট্রনকে যদি ছুটাই ফেলতে চাই আমাকে এখানে একটা করে কাজ করা লাগবে, যেটাকে আমরা প্রথমে আয়নীকরণ শক্তি বলছি। তাহলে এবার যেটা হবে চিন্তা করো, ধরো তুমি ইলেকট্রনকে সরাই ফেলছো, ধরো ইলেকট্রনকে তুমি এখানে সরাই ফেলছো, মানে তুমি এখন এখানে ম্যাগনেসিয়াম প্লাসে কনভার্ট করছো। তাহলে ম্যাগনেসিয়াম প্লাসে কী হচ্ছে, তুমি কিন্তু ভাই প্রোটনকে কিন্তু সরাও নাই, তুমি কিন্তু কোনো প্রোটনকে সরাও নাই, তাহলে প্রোটন কিন্তু 12টাই রয়ে গেছে, কিন্তু ইলেকট্রনকে তো একটা সরাই ফেলছো, রাইট। তাহলে ইলেকট্রনিক আছে কিন্তু 11টা, তার মানে এখান থেকে যখন তুমি এখানে আনছো তখন তোমাকে W1 কাজ করা লাগছে, এবং এই W1 এর ভ্যালুটা এখানে কত 738, এখানে হয়েছে কত 738। ভাই কাজ কেন করা লাগছে, কারণ এই যে 12টা ইলেকট্রনকে 12টা প্রোটন টেনে ধরে রাখছিল, সো তুমি এটাকে সরাচ্ছ, তো তোমার এখানে অবশ্যই কাজ করতে হবে। এবারে কী হবে দেখো, এখানে কিন্তু অলরেডি একটা ইলেকট্রন কম আছে, এখানে আগে 12জনকে টেনে ধরে রাখতো, কিন্তু এবারে দেখো 12 জন কিন্তু টেনে ধরে রাখবে কজনকে, 11 জনকে, অর্থাৎ আরও জোরে টেনে ধরে রাখবে। আগে দেখো, আগে যেটা হইতো এই তোমার গড়ে প্রতি একজনকে টেনে ধরে রাখতো, এখন কিন্তু গড়ে প্রতি একজনেরও বেশি কিন্তু আরেকজনকে টেনে ধরে রাখবে। কেন, কারণ এখন প্রোটন তো কমে নাই, কমছে কিন্তু ইলেকট্রন। তাহলে প্রোটন 12টা মিলায়ে আগে 12টা মিলায়ে 12টাকে টেনে ধরে রাখতো, এখন 12টা মিলিয়ে টেনে ধরে রাখবে কটাকে, 11টাকে, তাহলে আরও শক্তিশালীভাবে টেনে ধরে রাখবে। এর ফলে এটা যেটা হয়, তুমি যদি ওই এত শক্তিশালীভাবে টেনে ধরে রাখবে যে এটাকে যদি বের করতে চাও তুমি, তোমাকে অনেক হিউজ অ্যামাউন্টের এনার্জি প্রয়োগ করতে হবে। তাই এখানে বলা হয় তুমি যদি ম্যাগনেসিয়াম প্লাস থেকে যদি ম্যাগনেসিয়াম 2 প্লাসে কনভার্ট করতে চাও, প্রোটন তো তোমার 12টাই আছে, ইলেকট্রন তোমার এখানে যেটা হবে, তোমার এখানে 10টা যদি করতে চাও তখন তোমাকে এখানে হিউজ এনার্জি প্রয়োগ করতে হবে। যেমন W2 এখানে কত হবে, W2 এর ভ্যালুটা তোমার এখানে হয় প্রায় 1450 কিলোজুল পার মোল। দেখো এটা বুঝছো কিনা, কেন এত বেশি এনার্জি, কেন, কারণ আগে তো তোমার এই 12টা প্রোটন মিলে 12টা ইলেকট্রনকে টেনে ধরে রাখতো, তো ওইখান থেকে তুমি একটা বের করছো, তাহলে এখন 12টা প্রোটন মিলে 11টাকে টেনে ধরে রাখবে, আরও শক্তিশালী হবে। তাই তোমার এখানে এটাকে যদি বের করতে চাও তাহলে তোমাকে হিউজ অ্যামাউন্টের এনার্জি তোমাকে এখানে প্রয়োগ করতে হবে। এবার চিন্তা করো তৃতীয় আয়নীকরণ বিভবের শক্তি আরও বেশি হবে, কেন, কারণ এখানে অলরেডি 12টা মিলে 10টাকে টেনে ধরে রাখছে। ওকে, তাহলে এখানে আয়নীকরণ বিভব আরও বেশি হবে। চলো জিনিসটাকে আমি এখানে তোমাকে সংজ্ঞা আকারে, মানে আমি ডেফিনেশন আকারে লিখে দিই, আমরা তো চিত্র দেখে এটা বুঝলাম এটা, তাহলে জিনিসটা বুঝো। তাহলে এখানে আমি আরেকটা ছিল, এটাকে আমি W1 দিয়ে দেখাইছিলাম। হ্যাঁ দেখো, তাহলে আমরা যদি এখানে লিখতে চাই আমরা লিখবো এখানে যে প্রথমে কোনো মৌলে সমসংখ্যক প্রোটন সমসংখ্যক ইলেকট্রনকে সমসংখ্যক ইলেকট্রন আকর্ষণ করার ফলে, অর্থাৎ সমসংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করে রাখে। সমসংখ্যক প্রোটন সমসংখ্যক
ইলেকট্রনকে আকর্ষণ করে রাখে। ফলে তোমার হচ্ছে যে ভাই সর্বশেষ শক্তি স্তর হতে একটি ইলেকট্রনকে অপসারণের জন্য সামান্য শক্তি প্রদান করা লাগে। ওকে, তাহলে ফলে একটা তুমি যদি বের করতে চাও, দাঁড়াও এক সেকেন্ড, এখানে কি এটা, হ্যাঁ, তাহলে সেখানে তোমার সামান্য শক্তি এখানে প্রদান করা লাগবে। ওকে, তাহলে এবার আমরা লিখবো অর্থাৎ প্রথম আয়নীকরণ শক্তির মান তুলনামূলক কম হয়, অর্থাৎ সামান্য শক্তি যেহেতু প্রদান করা লাগতেছে, অর্থাৎ প্রথম আয়নীকরণ শক্তির মান সামান্য কম হয়, অর্থাৎ প্রথম আয়নীকরণ শক্তির মান তুলনামূলক কম হয়। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে বলবো তোমার এখানে যে কিন্তু একটি ইলেকট্রন বের হয়ে যাওয়ার পর মৌলের প্রোটন সংখ্যার মান অপরিবর্তিত থাকে, কিন্তু ইলেকট্রন একটি কমে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি, সেখানের জন্য ইয়াটা উড়ে গেছে, এটা আমি ঠিক করে দিই একটু করে। এরপর আমরা এখানে বলতে পারি কিন্তু একটি ইলেকট্রন বের হয়ে যাওয়ার পর প্রোটন সংখ্যার মান অপরিবর্তিত থাকে। এবং একটা ইলেকট্রন কমে যায়। কেন ভাই? কারণ এখানে তোমার হচ্ছে ভাই একটা ইলেকট্রনকে তুমি বের করে ফেলছো, রাইট? একটা ইলেকট্রন কমে যায়, ফলে সমসংখ্যক প্রোটন কি করে, হ্রাস পেয়ে, মানে ইলেকট্রনকে তোমার হচ্ছে আরো অধিক তোমার কি করবে, আকর্ষণ বলে টেনে ধরে রাখবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ফলে সমসংখ্যক প্রোটন হ্রাস পেয়ে যাওয়া ইলেকট্রনকে আরো অধিক আকর্ষণ বলে টেনে ধরে রাখে। আরো অধিক আকর্ষণ বলে টেনে ধরে রাখে। তারপর আমরা এখানে বলতে পারি কি, তাই দ্বিতীয় ইলেকট্রন তার শক্তিস্তর থেকে বিচ্যুত করার জন্য অধিক শক্তির প্রয়োজন হবে। তাই দ্বিতীয় ইলেকট্রনকে তার শক্তিস্তর থেকে বিচ্যুত করার জন্য আরো অধিক শক্তির প্রয়োজন হবে। অধিক শক্তির প্রয়োজন হবে। আমরা তাহলে বলতে পারি এখানে, অর্থাৎ এই কারণে প্রথম আয়নীকরণ শক্তির মান অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি হয়। অর্থাৎ প্রথম মানে যেহেতু বেশি শক্তি দরকার হচ্ছে, প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি হয়। আয়নীকরণ শক্তির মান বেশি হয়। আশা করি ভাই আমরা এই কোয়েশ্চনটার তোমার হচ্ছে আনসার সবাই বুঝতে পারছি।
এরপরে চলো আমরা আলোচনা করি তোমার এই যে আয়নীকরণ শক্তিটা কার কার উপর নির্ভর করে। ওকে, তাহলে আমরা চলো আলোচনা করি, এখন ডিসকাশন করি যে আয়নীকরণ শক্তির নির্ভরশীলতা। আয়নীকরণ শক্তির নির্ভরশীলতাকে নিয়ে। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবো ভাই, তোমার যে মোলের আয়নীকরণ শক্তি থাকে না, সেটা তোমার হচ্ছে বেসিক্যালি 3টে বিষয়ের উপর নির্ভর করে, মানে প্রধানত 3টে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে মনে রাখবো এখানে যে মৌলের আয়নীকরণ শক্তি প্রধানত 3টি বিষয়ের উপর নির্ভর করে। 3টি বিষয়ের উপর নির্ভর করে যথা নাম্বার 1 নাম্বারকে আমরা বলি তোমার হচ্ছে ভাই পরমাণুর আকার। আমরা সবাই জানি পরমাণুর আকার ভিত্তিতে কী হয়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কেন? কারণ পরমাণুর আকার যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে কী হবে, দেখো এখানে ওই যে শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে। এর ফলে তোমার এখানে যেটা হবে, ইলেকট্রনটাকে বের করে নেওয়া সহজ হবে। তাই ইলেকট্রনকে যখন বের করে নেওয়া সহজ হবে, তার মানে আয়নীকরণ শক্তি তোমার এখানে কম লাগতেছে, কারণ ইলেকট্রনকে বের করার জন্য যে শক্তি দরকার সেটাই তো তোমার আয়নীকরণ শক্তি। ওকে, তাহলে প্রথমে কার উপর নির্ভর করবে? পরমাণুর আকারের উপরে। প্রথমে নির্ভর করে তোমার এখানে হবে পরমাণুর আকারের উপরে। পরমাণুর আকার, তাহলে চলো আমি আগে প্রথমে এখানে লিখে দিই, পর আমি তোমাকে বোঝাচ্ছি। মনে রাখবে এখানে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। ওকে, আচ্ছা এটাকে বলা হয় তোমার হচ্ছে ভাই গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এটাকে আমরা কি বলি ভাই? এই যে লাইনটা লিখলাম না, এটাকে আমরা বলি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। কেন এটাকে গ্রুপ ভিত্তিক সম্পর্ক বলে আমি দেখাচ্ছি। দেখো এটাকে আমরা বলি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। একটা জিনিস দেখো, পারমাণবিক আকার কোথায় বৃদ্ধি পায়? একটা গ্রুপের তুমি যখন উপর থেকে নিচে যাবা, তাহলে এখানে পারমাণবিক আকার বৃদ্ধিতে মানে কি বোঝাচ্ছে, তুমি যখন একটা গ্রুপের যখন উপর থেকে যখন নিচে যাবা তখন তোমার আয়নীকরণ শক্তি আস্তে আস্তে হ্রাস পাবে। কেন? কারণ তোমার যত পরমাণুর আকার বাড়বে, চিন্তা করে দেখো, তোমার পরমাণুর আকার যত বেশি বাড়বে, তোমার হচ্ছে ভাই পরমাণুর নিউক্লিয়াস হতে সর্বশেষ ইলেকট্রনের যে দূরত্ব সেটাও বাড়বে। পারমাণবিক আকার যখন বাড়বে, পরমাণু নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনের দূরত্বও বাড়বে। ফলে দূরত্ব বাড়লে কি হয়? আকর্ষণ কমে যায়, রাইট? কারণ আমরা কি জানি, কুলম্ব বলের সূত্র কি? ওই যে K/Q1 Q2 ডিভাইডেড বাই r² হয়। তাহলে দূরত্ব যখন বাড়ে তোমার এখানে কিন্তু আকর্ষণটা কিন্তু কি হয়? কমে যায়, রাইট? আর আকর্ষণ কমে যাওয়া মানে কি? ইলেকট্রনকে বের করা সহজ। আকর্ষণ কমে যাওয়া এটার মানে হচ্ছে যে এখানে আমরা যদি লিখি, দেখো এখানে আমরা পয়েন্ট আকারে লিখতেছি এভাবে। ওকে, তাহলে আকর্ষণ কমে যায়, এটার মানে হচ্ছে যে শেষ শক্তি মানে সর্বশেষ ইলেকট্রনকে বের করা সহজ। আকর্ষণ যেহেতু কমে গেছে, তাহলে সর্বশেষ ইলেকট্রনকে বের করা সহজ। আর সর্বশেষ ইলেকট্রনকে বের করা সহজ, এটা মানে হচ্ছে যে আয়নীকরণ শক্তির মান এখানে কী হয়? কমে যায়। আয়নীকরণ শক্তির মানটা কী হয়? তোমার এখানে কম থাকে, শক্তি যেটা আছে সেটা কমতে থাকে। ওকে, তাহলে পারমাণবিক আকার যত বাড়বে, পরমাণু নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনের দূরত্ব যত বাড়বে, আকর্ষণ তত কমবে, সর্বশেষ ইলেকট্রনকে বের করা তত সহজ হবে, আয়নীকরণ শক্তি তত কম হবে। ওকে, তার মানে একটা জিনিস মনে রাখবো আমরা সবাই জানি, একটা গ্রুপের তুমি যখন উপর থেকে নিচে যেতে থাকো তোমার কিন্তু এখানে পরমাণবিক আকার কিন্তু বাড়তে থাকে। কেন? কারণ কক্ষপথ সংখ্যা বাড়তে থাকে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা মনে রাখবো, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। এখানে মনে রাখবো আমরা, একই গ্রুপের উপর হতে নিচে গেলে, একই গ্রুপের উপর হতে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। আয়নীকরণ শক্তির মান কমতে থাকে।
কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তার মানে একটা গ্রুপে তুমি যদি উপর থেকে নিচে যাও তার আয়নীকরণ শক্তির মান তোমার এখানে কমতে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আসো এবার আমরা দেখি দ্বিতীয় নির্ভরশীলতাটা। দ্বিতীয় নির্ভরশীলতা কার উপর নির্ভর করে? নিউক্লিয়াসের চার্জের উপরে। 2 নম্বর হচ্ছে যে ভাই নিউক্লিয়াসের চার্জ, এটার উপর নির্ভর করে। নিউক্লিয়াসের চার্জ এটার উপর কীভাবে নির্ভর করে? যখন একই পর্যায়ে থাকবে, একই পর্যায়ে থাকার সময়ে নিউক্লিয়াসের চার্জ যত বৃদ্ধি পাবে আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখতে পারি একই পর্যায়ের মৌলগুলোতে, একই পর্যায়ের মৌলগুলোতে নিউক্লিয়াসের চার্জ যত বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের চার্জ যত বৃদ্ধি পাবে আয়নীকরণ শক্তির মান তত বাড়তে থাকবে। আয়নীকরণ শক্তির মান তত বাড়তে থাকবে। কিভাবে ভাই? চলো ব্যাখ্যা করি। শক্তির মান তত বাড়তে থাকবে। চলো ব্যাখ্যা করি ভাই, আসো। ধরো তুমি চিন্তা করে দেখো, অক্সিজেন এবং ফ্লোরিনকে নিয়ে আমরা চিন্তা করি, এরা সব একই পর্যায়ে আছে। এখানে জিনিসটা খেয়াল করে দেখো, অক্সিজেনে যেটা হয়, অক্সিজেনে প্রোটন থাকে কয়টা? 8টা। ইলেকট্রন থাকে কয়টা? 8টা। ফ্লোরিনে প্রোটন থাকে কয়টা? 9টা। ইলেকট্রন থাকে কয়টা? 9টা। একটা জিনিস আমরা সবাই জানি, এখানে তুমি যখন বাম থেকে ডানে যাবা তখন কিন্তু প্রথম কথা আকার কিন্তু ছোট হচ্ছে, রাইট? আবার তোমার এখানে নিউক্লিয়াসের চার্জও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলে 8টি ইলেকট্রন 8টাকে যেমন টেনে ধরে রাখতেছে, 9টা ইলেকট্রন কিন্তু 9টাকে আরও জোরে, যেহেতু এখানে চার্জ বৃদ্ধি পাচ্ছে তার আরও আকর্ষণ বলটা আরও স্ট্রং হবে। খেয়াল করে দেখো না, এখানে আমরা সবাই কি জানি যে কুলম্ব বল যেটা ছিল, আমাদের যে কুলম্ব বল যেটা ছিল সেটা সূত্র কী ছিল ভাই? F ইকুয়াল টু এই যে K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। একটা জিনিস দেখো, একটা গ্রুপে তুমি যখন বাম থেকে ডানা যাচ্ছ, একেরও তোমার আকার হ্রাস পাচ্ছে, এই আকার হ্রাস পাচ্ছে তাই ব্যাসার্ধ হ্রাস পাবে, আবার চার্জ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে তোমার ছিল 8, এখানে 9, তাহলে চার্জের পরিমাণে বৃদ্ধি পেয়েছে না? তাহলে ফোর্সটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তাহলে আকর্ষণ শক্তি যদি বেড়ে যায় তাহলে তোমার ইলেকট্রনকে বের করা অনেক কী হবে? কষ্টকর হবে। ওকে, তাই তোমার এখানে আয়নীকরণ শক্তির মানটা তত বাড়তে থাকবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাওয়া মানে, নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাওয়া মানে ওরা কিন্তু ইলেকট্রনকে আরও জোরে টেনে ধরে রাখবে। এটা মানে হচ্ছে তোমার সর্বশেষ ইলেকট্রনকে আরও জোরে টেনে ধরে রাখবে, সর্বশেষ ইলেকট্রনকে আরও জোরে টেনে ধরে রাখবে, টেনে ধরে রাখবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ফলে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। ফলে আকর্ষণ কী হবে ভাই? আকর্ষণটা তোমার এখানে বেড়ে যাবে। আকর্ষণ বেড়ে যাওয়া মানে কি? ইলেকট্রনকে বের করা সহজ নয়, ইলেকট্রনকে বের করা সহজ নয়। তার মানে কি দেখো তো ভাই, ইলেকট্রনকে যদি বের করা সহজ না হয় তাহলে তোমার এক্ষেত্রে কী হচ্ছে? আয়নীকরণ বিভব যেটা আছে সেটা বেড়ে যাবে, কারণ তাহলে তোমার বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি আয়নীকরণ বিভব যেটা আছে এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে বেড়ে যাবে। অর্থাৎ দেখো, তুমি যখন একটা পর্যায়ে যখন বাম থেকে যখন ডানে যাও তাহলে তোমার ক্রমাগত কিন্তু নিউক্লিয়াসের চার্জটা বাড়তে থাকে এবং আকার কিন্তু ছোটো হতে থাকে। এর ফলে কিন্তু সর্বশেষ ইলেকট্রনগুলোকে আরও জোরে কিন্তু নিউক্লিয়াসগুলো টেনে ধরে রাখে, তাই আকর্ষণটাও বেড়ে যায়, ইলেকট্রনকে বের করা সহজ নয়, আর আয়নীকরণ বিভবটাও তোমার এখানে বাড়তে থাকে। এই যে দেখো, একই পর্যায়ে আলোচনা করতেছো না, তার মানে খালি গ্রুপ চেঞ্জ করতেছো। তো এটাকে জন্য বলা হয় তোমার হচ্ছে ভাই, এটা হলো তোমার হচ্ছে ভাই মানে যেহেতু এখানে পর্যায়ে সেম রাখছো তাই এটাকে বলা হয় পর্যায়ভিত্তিক সম্পর্ক। যেমন একটা জিনিস দেখো, এক্ষেত্রে কী করছিলা? পারমাণবিক আকারের ক্ষেত্রে পারমাণবিক আকার কোথায় বৃদ্ধি পায়? একটা গ্রুপে বৃদ্ধি পায়, তাই এটাকে তুমি বলছিলে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আর এখানে সেম পর্যায়ে রাখছো, তাই এটাকে কী বলা হবে? এটাকে বলা হবে তোমার হচ্ছে ভাই, এটাকে আমরা বলি পর্যায়ভিত্তিক সম্পর্ক। ওকে, মানে একটা পর্যায়ে থাকলে কী হবে? তো এটাকে আমরা কী বলি? পর্যায়ভিত্তিক সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা এখানে মনে রাখবো যে একই পর্যায়ে তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে তোমার এখানে কী হবে? আয়নীকরণ শক্তি বাড়তে থাকবে। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়তে থাকে, আয়নীকরণ শক্তি বাড়তে থাকে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। কিন্তু এখানে একটা কাহিনী এখানে একটা ব্যতিক্রম হয়।
ব্যতিক্রমটা কোথায় হয়? যদি কোথাও যদি পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালযুক্ত পরমাণু থাকে তাহলে তাদের ক্ষেত্রে অধিক সুস্থিতি থাকে এবং এই অধিক সুস্থিতি থাকার কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম ঘটে। তাহলে আয়নীকরণ শক্তি আরেকটার উপর ডিপেন্ড করে। আমরা বলছিলাম না 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে। 3 নম্বর যে বিষয়টার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে যে অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটালের উপস্থিতি। পূর্ণ অরবিটালের উপস্থিতি এটার উপরে ডিপেন্ড করে। ওকে, তার আয়নীকরণ শক্তি মেনলি তোমার 3টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার ভাই মানে কোন পর্যায়ে আছে, আর একটা হচ্ছে গ্রুপের উপর ডিপেন্ড করে, একটা নির্ভর করে অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটালের উপস্থিতির উপর। কিভাবে? এখানে মনে রাখবা, যদি কোনো পরমাণুতে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল বিদ্যমান থাকে, অবশ্যই এটা যোজ্যতা স্তরে থাকতে হবে। অবশ্যই এই পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালটা কোথায় থাকতে হবে বলতো? যোজ্যতা স্তরে। যোজ্যতা স্তরে মানে কি? যেখানে সর্বশেষ ইলেকট্রন থাকে সেটা যোজ্যতা স্তরে। তার মানে কোনো একটা পরমাণুতে যদি যোজ্যতা স্তরে যদি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল বিদ্যমান থাকে তবে অধিক সুস্থিতির কারণে এদের কি হয় বলতো? এদের আয়নীকরণ শক্তির মান বেশি হয়। এদের আয়নীকরণ শক্তির মান অপেক্ষাকৃত বেশি হয়। এবং এক্ষেত্রে পর্যায়ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম ঘটে। পর্যায়ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম ঘটে। চলো আমি এক্সাম্পল দিয়ে বোঝাই নেক্সট পৃষ্ঠায় তোমাকে এটা। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসো। ওকে, দেখো এক্সাম্পল হচ্ছে যে তুমি ফার্স্টে যদি আমি বোরন এবং বেরিলিয়ামকে নিয়ে চিন্তা করি, ফার্স্টে চলো আমি এখানে এক্সাম্পল দেখে আসো। ফার্স্টে এখানে আমরা বেরিলিয়াম এবং বোরনকে নিয়ে চিন্তা করি। দেখো বোরন কিন্তু একটা পর্যায়ে ডানে অবস্থিত, বেরিলিয়াম কিন্তু তোমার হচ্ছে বামে অবস্থিত। তাহলে হিসাব অনুযায়ী বোরনের কিন্তু আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল। কেন? কারণ বোরন হচ্ছে ডানে অবস্থিত। কিন্তু দেখা যায় যে বোরন ডানে অবস্থিত হইলেও বোরনের আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা কম থাকে। ওকে, তার মানে এখানে প্রথম এক্সাম্পলটা কি ভাই? মনে রাখবা, বোরন বেরিলিয়ামের ডানে অবস্থিত হলেও বেরিলিয়ামের ডানে অবস্থিত হলেও বেরিলিয়ামের আয়নীকরণ বিভবের মান বেশি থাকে। কেন? চলো ব্যাখ্যা করি আসো। আয়নীকরণ বিভবের মান বেশি থাকে। চলো ভাই ব্যাখ্যা করি আমরা কেন তোমার এখানে ভাই এটা বেশি হয়েছে। ওকে, দেখো ফার্স্ট আমরা যদি বোরনকে নিই, বোরনের হচ্ছে 5টা ইলেকট্রন থাকে, আমরা সবাই জানি। তাহলে এখানে দেখো 1s2 2s2 2p1। তার মানে এটা তুমি যদি বক্স আকারে দেখাও তাহলে এখানে কীরকম হবে? দেখো 1s2, তারপর এটা 2s2 থাকবে এখানে, তারপর এখানে তোমার 2p1 থাকবে। ওকে, তার মানে 3টা শক্তি স্তর। হ্যাঁ, এবার দেখো তাহলে বোরনের তাহলে এখানে কীরকম হবে? এখানে 2টা থাকবে, এখানে 1টা, এখানে 2টা থাকবে, এখানে শুধু 1টা থাকবে। অর্থাৎ এখানে কিন্তু অর্ধপূর্ণও না, এখানে কিন্তু পূর্ণও না। তো বেরিলিয়াম তুমি যদি দেখো, বেরিলিয়ামে থাকে 4টা, তার মানে 1s2 2s2, বা তুমি এইভাবে দেখাতে পারো। অর্থাৎ এটা তোমার এখানে 1s2, এটা তোমার এখানে 2s2, এটা তোমার এখানে 2p1।
এখানে 1s2 2s2, অর্থাৎ দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু তোমার এখানে কি আছে দেখো তো ভাই, বেরিলিয়ামের ক্ষেত্রে তোমার কিন্তু এখানে ওই যে পূর্ণ অরবিটাল আছে কিন্তু। ওকে, দেখো বেরিলিয়ামের যে যোজ্যতা স্তর এটা কিন্তু তোমার কমপ্লিটলি ফিল আপ করা, কিন্তু এখানে এটা কিন্তু কমপ্লিটলি ফিল আপ করা না। ওকে, খালি আছে কিন্তু, তাই এইখান থেকে ইলেকট্রনকে বের করা সহজ। কিন্তু এটা যেহেতু একদম পূর্ণ আছে, তাই এটা স্থিতিশীল অবস্থায় আছে, তাই ইলেকট্রনকে ছাড়তে পারে না। যদি অর্ধপূর্ণ অথবা পূর্ণ থাকে তাহলে তারা কি থাকে, স্থিতিশীল অবস্থায় থাকে, তাই এদেরকে ছাড়তে পারে না, মানে তাই এদেরকে ছাড়ানো সহজ না। কিন্তু এখানে যদি একটা আছে, তাই এটাকে ইজিলি তুমি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবা, এটাকে তুমি ইজিলি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবা। ওকে, এই জন্য তোমার এখানে যেটা হয়, বেরিলিয়ামের আয়নীকরণ বিভব বোরন থেকে বেশি হয়, এই জন্য বেরিলিয়ামের আয়নীকরণ বিভব বোরন থেকে বেশি হয়। ওকে, একটু করে মনে রাখবা জিনিসটা। তাহলে এই জিনিসটা কি, এখানে এদের আয়নীকরণ বিভবের সম্পর্ক বেরিলিয়ামেরটা বেশি হয়। তাহলে এটা কি জিনিস, এদের আয়নীকরণ বিভবের সম্পর্ক, এদের আয়নীকরণ বিভবের, দেখো হিসাব অনুযায়ী কিন্তু বোরন বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে কি, বেরিলিয়াম হবে। ওকে, আচ্ছা এক্সাম্পল 2 দেখে আসো, নাইট্রোজেন এবং অক্সিজেনের বেলায়। ওকে, তাহলে মনে রাখবো অক্সিজেন নাইট্রোজেনের ডানে অবস্থিত হলেও, নাইট্রোজেনের, তো এটাকে আমরা কপি করে ফেলি, ডানে অবস্থিত হলেও ডানে অবস্থিত হলেও তোমার এখানে নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান বেশি থাকে। কেন, তোমরা দেখে আসো। দেখো আমরা যদি অক্সিজেনকে নিই, অক্সিজেনে 8টা ইলেকট্রন থাকে, তাহলে এখানে হয় 1s2 2s2 2p4, আর নাইট্রোজেনকে যদি তুমি নাও তাহলে এখানে 7 থাকে, তাহলে হবে 1s2 2s2 2p3। তাহলে যদি এটাকে যদি আমরা কপি করে এখানে আনি, এটা তো থাকবে একটা, এটাকে আমি একটু নিচে নামাই দিই এখানে। ওকে ভাই, হ্যাঁ এবার দেখো, তাহলে এখানে হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, কিন্তু এখানে 4টা না, তো একটা যাওয়ার পরে এখানে ডাবল হয়ে যাবে, এখানে 3টা। ওকে, তাহলে এখানে দেখো এখানে 2p3, তাহলে নিচেটা তোমার হচ্ছে ভাই 2p3, আর এখানে তোমার হচ্ছে 2p4। তাহলে দেখো এটা কিন্তু এখানে অর্ধপূর্ণ অবস্থায়, এখানে এটা কিন্তু পূর্ণ অবস্থায় আছে, আর এখানে এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাই এটা স্টেবল, এটা থেকে ইলেকট্রনকে বের করা সহজ না। তো যেহেতু এটা যেহেতু তোমার নাই, মানে পূর্ণ বদ্ধপূর্ণ কিছুতে নাই, তাই এখান থেকে একটা ইলেকট্রনকে বের করা ফেলা সহজ। ওকে, তাই দেখা যায় কি, অক্সিজেন তোমার ডানে অবস্থিত হলেও দেখা যায় নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেন থেকে বেশি। তাহলে এখানে আমরা এটা মনে রাখবো। ওকে, আর এটা হচ্ছে ব্যতিক্রম ভাই, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমি এটাকে কপি করে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে চলো আমরা নেক্সট একটা আলোচনায় যাই ভাই। আমরা এখন দেখবো যে তোমার যদি আয়নীকরণ শক্তির মান যদি কম বা বেশি হয়, এটা দ্বারা অ্যাকচুয়ালি আসলে কী বোঝায়, চলো আমরা এটা দেখার চেষ্টা করি। আসো, ওকে, তাহলে দেখো চলো আলোচনা করি এখানে। এটা তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা চলো এখানে ডিসকাশন করি। আমরা এখানে দেখবো তোমার হচ্ছে ভাই আয়নীকরণ শক্তির মান যদি বেশি হয় তাহলে সেটা দ্বারা কী বোঝায়, আয়নীকরণ শক্তির মান যদি কম হয় তাহলে সেটা দ্বারা কী বোঝায়। তাহলে আয়নীকরণ শক্তির মান এইটা যদি বেশি হয় তাহলে এটা দ্বারা কী বোঝায় দেখবো আমরা, যদি কম হয় তাহলে এটা দ্বারা কী বোঝায় আমরা দেখবো। আসো, তো এটাকে আমরা নিচে নামাই, কেমন। তাহলে এখানে কাহিনী দুটো হইতে পারে, একটা হচ্ছে ভাই আয়নীকরণ শক্তির মান বেশি হইতে পারে, একটা হচ্ছে কম হইতে পারে। তো ধরনের নিয়ে আমরা ডিসকাশন করবো। আসো, খুবই মজার একটা টপিক দেখো। তাহলে এখানে আমরা ডিসকাশন করবো, যদি বেশি হয় তাহলে কী হবে, যদি কম হয় তাহলে কী হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা প্রথমে আগে ডিসকাশন করি, যদি আয়নীকরণ বিভবের মান যদি কম হয় তাহলে এটা দ্বারা কী হবে, চলো এটা নিয়ে আগে ডিসকাশন করি।
তো এটার যে উল্টাটা সেটাই বেশিটার জন্য হবে, মানে কমের জন্য যা যা হবে তার উল্টাটাই ঠিক কিসের জন্য হবে, বেশির জন্য হবে। কেমন, আমি তোমাকে বোঝাই বলি ভাই, তুমি একটা মনে রাখবা শুধু। আমরা এখন দেখবো তাহলে আয়নীকরণ শক্তির মান যদি কম হয় তাহলে কি হয়, এটার উল্টা ঘটনা করলে বেশি হইলে হবে। ওকে, তাহলে চলো আমরা ডিসকাশন করি। আমরা চলো আমাদের প্রথম আলোচনাটা করি। আসো তাহলে আসো আমরা প্রথম আলোচনাটা করি। এখানে একটা জিনিস দেখো, প্রথমে আয়নীকরণ শক্তির মান যদি কম হয় এটা মানে কি, ইলেকট্রনকে বের করা সহজ। এটা মানে হচ্ছে যে ইলেকট্রনকে বের করা সহজ। ওকে, এখানে কি বলতো, এটা কি ইলেকট্রনকে বের করা সহজ। তাহলে ইলেকট্রনকে বের করা যদি সহজ হয়, আমরা সবাই জানি তোমার এখানে ধাতু যারা থাকে তারা কি করে, ইলেকট্রনকে ত্যাগ করে। ওকে, তার মানে ইলেকট্রন যদি সহজে বের হয়ে যায় তাহলে এদের ধর্মে এদের 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 ধাতব ধর্ম প্রবলভাবে দেখা যাবে। তাহলে যেটা মনে রাখবো, আমরা সবাই জানি ধাতুরা কী করে, ইলেকট্রনকে ত্যাগ করে। তাহলে যদি আয়নীকরণ শক্তির মান কম হয় এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ইলেকট্রনকে বের করা সহজ, তার মানে এরা ধাতব ধর্ম প্রদর্শন করবে। আয়নীকরণ শক্তির মান কম, এটা দ্বারা কী বোঝায়, এরা হচ্ছে তোমার কী করবে ভাই, ধাতব ধর্ম প্রদর্শন করবে। ধাতব ধর্ম প্রদর্শন করবে। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, ইলেকট্রনকে বের করা সহজ, তার মানে এরা ইলেকট্রনকে দান করে দেয়। তো কারা দান করে দেয়, যারা বিজারক। তার মানে এরা হচ্ছে যে শক্তিশালী বিজারক হবে। এরা কী হবে ভাই, এরা শক্তিশালী বিজারক হবে। ওকে, আমি সবগুলো তোমাকে সামারি করে দেবো, আগে আমি তোমাকে লিখে দিই। এখানে দেখো, এরা শক্তিশালী বিজারক হবে। এরা ইলেকট্রনকে সহজে দান করে দিচ্ছে। আয়নিক বন্ধনে যেটা হয়, একজন ইলেকট্রনকে দান করে আরেকজন ইলেকট্রনকে গ্রহণ করে, তার মানে এরা সহজে আয়নিক বন্ধন গঠন করবে। তার মানে এরা, মনে রাখবা, সহজে আয়নিক বন্ধন গঠন করবে। সহজে আয়নিক বন্ধন গঠন করবে। আয়নিক বন্ধন গঠন করবে। ওকে, খুব সিম্পল। আমি তোমাকে চলো আগে ব্যাখ্যা করে আসো। ফার্স্ট অফ অল, যদি আয়নীকরণ শক্তির মান কম হয় এটা দ্বারা বোঝায় ইলেকট্রনকে বের করা সহজ, তাহলে এরা ধাতব ধর্ম প্রদর্শন করবে। ওকে, আর এরা কি হয়, শক্তিশালী বিজারক হবে। তাহলে কেন এরা শক্তিশালী বিজারক হবে, কারণ ইলেকট্রনকে এরা সহজে বের করে দিচ্ছে। তো ইলেকট্রনকে যারা বের করে বা দান করে দেয় তাদেরকে আমরা কী বলি, বিজারক বলি। ওকে, আচ্ছা, আর তাহলে এরা সহজে, যেহেতু ইলেকট্রনকে দান করে দিচ্ছে, তাহলে কিন্তু এরা সহজে আয়নিক বন্ধন গঠন করবে। আশা করি তোমরা এতটুকু এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটু করে দেখি যে তোমার এখানে দেখো যে ধরো সাপোজ হচ্ছে যে বেশি হলে তাহলে কী হবে, উল্টা ঘটনা ঘটবে। আয়নীকরণ শক্তি বেশি মানে কি, ইলেকট্রনকে বের করা কষ্টকর। আয়নীকরণ শক্তি বেশি হওয়া মানে ইলেকট্রনকে বের করা কষ্টকর। বের করা কষ্টকর। ওকে, তাহলে এরা কম হলে ধাতব ধর্ম প্রদর্শন করে, তাহলে বেশি হলে কী করবে, অধাতব ধর্ম প্রদর্শন করবে। একটা মনে রাখবা, বাকিটা এমনি পারবা, অধাতব ধর্ম প্রদর্শন করে। তারপর তাহলে শক্তিশালী কী হবে, জারক হবে। একটা মনে দেখো, এটা যেহেতু শক্তিশালী বিজারক, তাহলে বেশি হলে এটা কী হবে, শক্তিশালী জারক হবে। রাইট, এরপরে এরা আয়নিক বন্ধন গঠন করবে না, এরা করবে সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে মনে রাখবে, এরা যদি ইলেকট্রন দান করে না, তার মানে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে মনে রাখবা, সহজে সমযোজী বন্ধন গঠন করে। সহজে সমযোজী বন্ধন গঠন করে। বন্ধন নিয়ে আমরা ডিসকাশন করবো একদম ডিটেলসে, আর হয়তো একটা বা দুটা লেকচার পরেই। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি যেটা আলোচনা করতেছিলাম, আয়নীকরণ শক্তির মান যদি কম হয় তাহলে এটা দ্বারা এটা ইন্ডিকেট করে, আর যদি বেশি হয় তাহলে এগুলো দ্বারা এটা ইন্ডিকেট করে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তো এখানে একটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ভাই, সেটা হচ্ছে যে সর্বোচ্চ আয়নীকরণ শক্তি কার পাওয়া যায় আর সর্বনিম্ন আয়নীকরণ শক্তি কার পাওয়া যায়। ওকে, তাহলে এখানে দেখো, আমি কোথাও স্পেস থাকলে আমি লিখে দিই। এখানে এখানে আমি চলে লিখে দিই তোমাকে, দাঁড়াও, এই জিনিসটাকে তাহলে আমরা একটু এই পাশে নিয়ে আসি। কেমন, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, সর্বোচ্চ আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল, সর্বোচ্চ আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল, এটা হয়তো মনে হচ্ছে হিলিয়াম।
তাহলে সর্বোচ্চ আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল কি হয়? সর্বোচ্চ আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল হয় তোমার হচ্ছে ভাই, মনে রাখবো অলওয়েজ হিলিয়াম হয়। কেন ভাই? কারণ হিলিয়াম একদম ডানে আর একদম উপরে। আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়তে থাকে, আর নিচে গেলে কিন্তু কমে। তাহলে একদম উপরে যে এবং একদম ডানে যে, তারই আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হবে। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবা, সর্বনিম্ন আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল হয় সিজিয়াম। একটু মুখস্থ রাখতে হবে, সর্বনিম্ন আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল হয় সিজিয়াম। আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল হয় তোমার হচ্ছে ভাই সিজিয়াম। ওকে, আচ্ছা, তাহলে এটা একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে একটা কাজ করি, আসো আমি তোমাকে একটা ছক করে দিই। এই ছকটা তোমার পরীক্ষায় অনেক তোমার হেল্প করবে। কী কী ছক আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। আমি কিন্তু তোমাকে শুধুমাত্র এখন পর্যন্ত আয়নীকরণ শক্তি পড়াইছি। আয়নীকরণ শক্তি আমাদের মোটামুটি আলোচনা শেষ। আমরা আসলে দেখি আমি কয়টা বাজে এখন। ওহো, আসলে সময় নেই, তাহলে তো আজকে আমি ইলেকট্রনিক্স দিয়ে স্টার্ট করতাম। ইলেকট্রনিক্স আমরা নেক্সট দিন পড়াবো। তো আমি তোমাকে চলো একটা ছক করে দিয়ে আসো। আমরা এমসিকিউ আজকে সলভ করবো না, এমসিকিউ আমরা নেক্সট দিন সলভ করবো, কেমন? কারণ এমসিকিউ আজকে আমরা সলভ করতে পারবো না, কারণ আমরা ইলেকট্রনিক্স দিয়ে এখনো পড়ি নেই। ইলেকট্রনিক্স বা তৈরি না, তবে আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট ছক করে দিই। ইম্পর্টেন্ট ফর অল। আমরা নেক্সট দিন হচ্ছে যে ইলেকট্রন আসক্তি এবং তোমার হচ্ছে ভাই তড়িৎ ঋণাত্মকতা নিয়ে একদম ডিটেলস আলোচনা করবো এবং কর্ণ সম্পর্ক করবো। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট ফর অল। ওকে, তাহলে আমি দেখাই তোমাকে। ফার্স্টে আমরা এখানে লিখবো যে একটা ছক করব যে পর্যাবৃত্ত ধর্ম, পর্যাবৃত্ত ধর্ম কি কি আছে। একটা হচ্ছে তোমার ভাই আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। নাম্বার 2 তোমার হচ্ছে ভাই ইলেকট্রন আসক্তি, এবং নাম্বার 3 তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। আমি কিন্তু এখন ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা পড়াই নেই তোমাকে, আমি নেক্সট দিন পড়াবো। কিন্তু একটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করতেছি। ওকে, আমরা এখানে দেখবো হাইস্ট কার পাওয়া যায় এবং লোয়েস্ট কার পাওয়া যায়। এগুলো খুবই পরীক্ষায় আসে আর কি, হ্যাঁ, যে কার ইলেকট্রন আসক্তি হাইস্ট হয়, কার ইলেকট্রন আসক্তি লোয়েস্ট হয়, এটা তোমাকে অবশ্যই এখানে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা দেখো, মনে রাখবা আয়নীকরণ শক্তি সবচেয়ে হাইস্ট পাওয়া যায় হচ্ছে যে হিলিয়ামের, আর আমরা একটু আগে আলোচনা করে আসছি লোয়েস্ট পাওয়া যায় কার বলতো, সিজিয়ামের। ওকে, আচ্ছা, এই যে ইলেকট্রন আসক্তি যেটা আছে না, এটা ভাই তোমার হাইস্ট পাওয়া যায় হচ্ছে যে ভাই ক্লোরিনের, আর তোমার হচ্ছে ভাই এই ইলেকট্রন আসক্তি একদম লোয়েস্ট হয় তোমার হচ্ছে ভাই মার্কারির। আর তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে, এটা তোমার হচ্ছে হাইস্ট পাওয়া যায় হচ্ছে ফ্লোরিনের, আর তোমার হচ্ছে ভাই লোয়েস্ট পাওয়া যায় তোমার এখানে ভাই সিজিয়ামের। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হিলিয়াম, ক্লোরিন, সিজিয়াম, মার্কারি এবং সিজিয়াম। তাহলে আমরা কি কি মনে রাখবো এখানে, যে তোমার এখানে ভাই আয়নীকরণ শক্তি হাইস্ট পাওয়া যায় কার, হিলিয়ামের, লোয়েস্ট পাওয়া যায় কার, সিজিয়ামের। তারপর তোমার এখানে যে ইলেকট্রন শক্তি আছে সেটা হাইস্ট পাওয়া যায় কার, হাইস্ট পাওয়া যায় ক্লোরিনের, লোয়েস্ট পাওয়া যায় কার, লোয়েস্ট হচ্ছে যে মার্কারির। তড়িৎ ঋণাত্মকতা হাইস্ট পাওয়া যায় কার, হাইস্ট পাওয়া যায় হচ্ছে ভাই ফ্লোরিনের, আর তোমার এখানে লোয়েস্ট পাওয়া যায় কার, সিজিয়াম। আমরা এখানে নেক্সট দিন ডিসকাশন করবো যে আমরা আজকে ডিসকাশন করলাম যে কেন হিলিয়ামেরটা ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে আর সিজিয়ামেরটা লোয়েস্ট পাওয়া যাচ্ছে। কারণ দেখো সিজিয়াম হচ্ছে তোমার একদম বামে অবস্থিত, একদম নিচের দিকে অবস্থিত। আচ্ছা, তুমি বলতে পারো একদম নিচের দিকে তো ভাই ফ্রান্সিয়াম অবস্থিত, সিজিয়াম আমরা জানি কি হাইড্রোজেন রবি ছেঁচে ফেলেছে, ফ্রান্সিয়াম হয় না কেন? কারণ এখানে ফ্রান্সিয়াম যেটা হয়, ফ্রান্সিয়াম আসলে তোমার ভাই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, বুঝছো? তো এই কারণে একটু ঝামেলা হয়, এই জন্য ফ্রান্সিয়ামকে না বলে তোমার হচ্ছে সিজিয়ামকে বলা হয় লোয়েস্টটা। ওকে, একটু এই বিষয়ে ভুল করিও না, যদিও ফ্রান্সিয়াম কিন্তু নিচে, তারপরেও ফ্রান্সিয়ামকে বলা হয় না। আয়নীকরণ শক্তি সবচেয়ে লোয়েস্ট বলা হয় কাকে, সিজিয়ামকে। অনুরূপভাবে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে মিনিমাম বলা হয় কাকে, সিজিয়ামকেই। ওকে, ফ্রান্সিয়ামকে বলা হয় না কেন? কারণ ফ্রান্সিয়ামে তোমার তেজস্ক্রিয়তা নিয়ে একটা ঝামেলা আছে, ওটা তোমাদের দরকার নেই জানার, জাস্ট এতটুকু তুমি জেনে রাখো। তাহলে এই ছকটা কিন্তু তোমার অনেক ইম্পর্টেন্ট, তাহলে আমি চলে এটাকে বক্স করে দিয়ে আসো। এটা মাস্ট তোমার পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ পাওয়াই, যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম। ওকে, তো এটা যেন তোমার এটা ভুল না হয়।
আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে হচ্ছে আমি সময় দিতে পারতেছি না আর। ইলেকট্রন শক্তি তারপর এগুলো তো পড়ানো দরকার ছিল, আমি নেক্সট ক্লাসে পড়াই দেবো তোমাদেরকে। ওকে, আচ্ছা, তাহলে আমি এমসিকিউ নেক্সট ক্লাসে আমরা সলভ করবো। তো আজকে ভিডিও তোমার যদি ভালো লাগে, ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারো, আর ইউটিউব চ্যানেল নতুন হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।